সালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, ভালো আছেন নিশ্চয় সবাই। আজকে আমি মোহাম্মদ মাজহারুল ইসলাম এখন কেমিস্ট্রি এর চ্যাপ্টার 4 যেটা কেমিক্যাল চেঞ্জ এর 5th ক্লাস, যেটা থার্মোকেমিস্ট্রি অংশের মধ্যে ওটা শুরু করতেছি। শুরুতেই আমরা এর আগের ক্লাসগুলোতে যে সমস্ত বিষয় ডিসকাস করা হয়ে গেছে এই সমস্ত বিষয় জানার চেষ্টা করব। শুরুতে যে কোশ্চেনটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ডিফাইন হিট অফ ফরমেশন। হিট অফ ফরমেশন কাকে বলবো এটা আমরা এর আগের ক্লাসে অলরেডি ডিসকাস করে ফেলছি। বলতে পারবো হোয়াট ইজ হিট অফ ফরমেশন? পারবে কেউ? মনে আছে? আচ্ছা, আমি বলে দিচ্ছি তারপরও। হিট অফ ফরমেশন, আচ্ছা দেখি আরেকটা বলো তো দেখি, হিট অফ ফরমেশন এই কম্পাউন্ডের জন্য হবে না এলিমেন্টের জন্য? এলিমেন্টের হিট অফ ফরমেশন কি হতে পারে বলতে পারবা? এলিমেন্টের হিট অফ ফরমেশন আসলে জিরো ধরে নেওয়া হয়। আমরা এখানে যে ডেফিনেশনটা দিই সেটা মূলত হচ্ছে কম্পাউন্ডের হিট অফ ফরমেশন। কম্পাউন্ডের হিট অফ ফরমেশন কি? কোনো একটা কম্পাউন্ড যদি তার কনস্টিটিউয়েন্ট এলিমেন্ট থেকে তৈরি হয়, এক্ষেত্রে যে কোনো একটা কম্পাউন্ডের ওয়ান মোল যদি তার কনস্টিটিউয়েন্ট এলিমেন্ট থেকে তৈরি হয়, এক্ষেত্রে যে পরিমাণ হিট চেঞ্জ হয় সেটাকেই হচ্ছে ওই কম্পাউন্ডের হিট অফ ফরমেশন। এরপরে যে কোশ্চেনটা আছে সেটা হচ্ছে এক্সপ্লেইন হিট অফ কম্বাসন। আচ্ছা, হিট অফ কম্বাসন কি বলতে পারবো? আগে ডেফিনেশনটা বুঝি। হিট অফ কম্বাসন হচ্ছে কোনো একটা এলিমেন্ট হোক বা কম্পাউন্ড হোক, তার ওয়ান মোল বাতাসে, দ্যাট মিনস অক্সিজেনে যদি কমপ্লিটলি বার্ন হয়, তাহলে যে পরিমাণ হিট প্রডিউস হবে সেটাকে বলবো হিট অফ কম্বাসন। যেমন ওয়ান মোল মিথেন বলতে কতটুকু মিথেন? 16 গ্রাম মিথেন। তাহলে 16 গ্রাম মিথেন যদি বাতাসে কমপ্লিটলি বার্ন হয়, যে পরিমাণ হিট প্রডিউস হবে সেটাই মিথেনের হিট অফ কম্বাসন। একইভাবে 1 গ্রাম কার্বন বলতে কতটুকু? 1 গ্রাম কার্বন বলতে বোঝায় 12 গ্রাম কার্বন। তার মানে 12 গ্রাম কার্বন যদি বাতাসে কমপ্লিটলি বার্ন হয়, তাহলে যে পরিমাণ হিট প্রডিউস হবে সেটাই হচ্ছে কার্বনের হিট অফ কম্বাসন। একইভাবে 1 মোল হাইড্রোজেন বলতে কতটুকু হাইড্রোজেন বোঝায়? 2 গ্রাম হাইড্রোজেন। 2 গ্রাম হাইড্রোজেন যদি বাতাসে কমপ্লিটলি বার্ন হয়, তাহলে যে পরিমাণ হিট প্রডিউস হবে সেটা হচ্ছে হাইড্রোজেনের হিট অফ কম্বাসন। তাহলে হিট অফ কম্বাসন বিষয়টা কি এটা আমরা মোটামুটি বুঝতে পারলাম। আচ্ছা, এর পরের টপিক আমরা শুরু করি। এরপরে কি আছে? 2 days ডিসকাশন। আজকের আমাদের আলোচনা, আজকের কি আলোচনা? শুরুতে আমরা একটা ডেফিনেশন দেখছি। হোয়াট ইজ হিট অফ সলিউশন? হিট অফ সলিউশন বলতে কি বোঝায়? দ্য হিট ইভলভড অর অ্যাবজর্বড when 1 mole of a substance dissolves completely in large volume of solvent, that means it may be water, is called heat of solution. তাহলে কোন একটা সাবস্টেন্স, এটা যদি 1 মোল লার্জ ভলিউম সলভেন্ট, দ্যাট মিন্স এটা ওয়াটার সলভেন্ট হতে পারে, অন্য যে কোনো সলভেন্ট হতে পারে, ধরে নিলাম ওয়াটারের মধ্যে যদি কমপ্লিটলি ডিজলভ হয়, তাহলে যে পরিমাণ হিট ইভলভ হবে অথবা অ্যাবজর্ব হবে, বেশিরভাগ ক্ষেত্রেই আমাদের অ্যাবজর্বই হয়, কখনো কখনো ইভলভ হয়, দুটোই হয়, অ্যাবজর্ব ইভলভ দুটোই হয়। যে পরিমাণ হিট ইভলভ বা অ্যাবজর্ব যাই হোক, যে পরিমাণ হিট চেঞ্জ হবে সেটাকে বলবো হিট অফ সলিউশন। কথা কি বুঝতে পারছি? কোনো একটা সাবস্ট্যান্সের 1 মোল যদি পানিতে কমপ্লিটলি ডিজলভ হয়, তারপর তখন যে পরিমাণ হিট চেঞ্জ হবে সেটাকে বলবো হিট অফ সলিউশন। এখন এখানে প্রশ্ন হচ্ছে হোয়াট ইজ মিন্ড বাই লার্জ ভলিউম অফ সলভেন্ট, দ্যাট মিনস ওয়াটার। লার্জ ভলিউম বলতে কি বোঝায়? যেমন আমি যদি 1 মোল যে কোনো একটা সাবস্টেন্স, ইট মে বি সুগার, ইট মে বি সল্ট, যে কোনো একটা সাবস্টেন্স 1 মোল নেই, তারপর এটার মধ্যে একটু একটু করে পানি অ্যাড করি। প্রথম আমরা অ্যাড করলাম 5 গ্রাম ওয়াটার, তারপর 10 গ্রাম ওয়াটার, তারপর 15 গ্রাম ওয়াটার, তারপর 20 গ্রাম ওয়াটার, আমরা একটু একটু করে ওয়াটার অ্যাড করি এবং কী পরিমাণ হিট চেঞ্জ হয় সেটা আমরা ক্যালকুলেট করি বা দেখি, হিসাব করি।
যখন দেখবো আমরা ওয়াটার অ্যাড করতেছি, হিট চেঞ্জ আরও বাড়তেছে, ওয়াটার অ্যাড করতেছি, হিট চেঞ্জ আরও বাড়তেছে, ওয়াটার অ্যাড করতেছি, হিট চেঞ্জ আরও বাড়তেছে। এক সময় আমরা দেখব যতই ওয়াটার অ্যাড করি না কেন থার্মাল চেঞ্জ আর হচ্ছে না, হিট চেঞ্জ যে পরিমাণ হিট প্রডিউস হওয়ার কথা হয়ে গেছে। ওয়াটার যদি আরও অ্যাড করি এই ক্ষেত্রে হিট আর বেশি ইভলভ হচ্ছে না। এইটাকে বলতেছে সাফিসিয়েন্ট অ্যামাউন্ট অফ ওয়াটার। তার মানে সাফিসিয়েন্ট অ্যামাউন্ট অফ ওয়াটার এটা কিন্তু ফিক্সড করা নাই যে এই পরিমাণ হিট এই পরিমাণ ওয়াটার অ্যাড করতে হবে। এটা এক এক কম্পাউন্ডের জন্য এক এক সাবস্ট্যান্সের জন্য এক এক রকম। কোনো সাবস্ট্যান্সের জন্য অল্প পরিমাণে সাফিসিয়েন্ট অ্যামাউন্ট অফ হিট, কোনো সাবস্ট্যান্সের জন্য অনেক বেশি পরিমাণ ওয়াটারের কোনো একটা সাবস্ট্যান্সের জন্য অল্প পরিমাণ ওয়াটারের সাফিসিয়েন্ট অ্যামাউন্ট অফ সলভেন্ট, কোনো একটা সাবস্ট্যান্সের জন্য অনেক বেশি পরিমাণ সলভেন্ট, ওয়াটারে বেশি পরিমাণ সলভেন্ট। এটা সাবস্ট্যান্স টু সাবস্ট্যান্স ভেরি করবে। আচ্ছা, এরপরের যে কোশ্চেনটা হিট অফ নিউট্রালাইজেশন। হিট অফ নিউট্রালাইজেশন কাকে বলে? আচ্ছা, আমরা নিউট্রালাইজেশন রিঅ্যাকশন কাকে বলে সেটা তো আমরা অলরেডি পড়ে ফেলছি, আমাদের স্কুল লেভেলে আমরা পড়ে ফেলছি। অ্যাসিড এবং বেস রিয়েক্ট করে যখন সল্ট এবং ওয়াটার তৈরি হয় এই ধরনের রিঅ্যাকশনগুলোকে আমরা বলছি নিউট্রালাইজেশন রিঅ্যাকশন। এখন আমরা জানি অ্যাসিড বেস রিয়েক্ট করে সল্ট এবং ওয়াটার তৈরি হয়। এখন অ্যাসিডের মধ্যে কোনোটা আছে মনোবেসিক অ্যাসিড, যেমন হাইড্রোক্লোরিক অ্যাসিড, এখানে একটা মলিকুলের এক মোল হাইড্রোক্লোরিক অ্যাসিড থেকে 1 মোল হাইড্রোজেন তৈরি হয়। আবার সালফিউরিক অ্যাসিড, ডাইবেসিক অ্যাসিড, 1 মোল সালফিউরিক অ্যাসিড থেকে 2 মোল হাইড্রোজেন আয়ন তৈরি হয়। একইভাবে ফসফরিক অ্যাসিড, 1 মোল ফসফরিক অ্যাসিড থেকে 3 মোল হাইড্রোজেন আয়ন তৈরি হয়। আবার বেজের মধ্যে কিছু আছে মনো অ্যাসিডিক বেজ, যেমন দেখি সোডিয়াম হাইড্রোক্সাইড, এখানে 1 মোল সোডিয়াম হাইড্রোক্সাইড থেকে 1 মোল হাইড্রোক্সাইড আয়ন তৈরি হবে। আবার ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, 1 মোল ক্যালসিয়াম হাইড্রোক্সাইড থেকে 2 মোল হাইড্রোক্সাইড আয়ন তৈরি হবে। এখন বলা হয়েছে অ্যাসিড এবং বেজ এটা যাই হোক না কেন, যত অ্যাসিডিক বেজ অথবা যত বেসিক অ্যাসিডই হোক না কেন, প্রতি মোল ওয়াটার তৈরির জন্য যে পরিমাণ হিট চেঞ্জ হবে সেটাকে বলবো হিট অফ নিউট্রালাইজেশন। তার মানে হিট অফ নিউট্রালাইজেশন আমরা হিসাব করবো দ্য অ্যামাউন্ট অফ হিট প্রডিউসড ফর ডিফরমেশন অফ 1 মোল অফ ওয়াটার ইন নিউট্রালাইজেশন রিঅ্যাকশন। নিউট্রালাইজেশন রিঅ্যাকশনে 1 মোল ওয়াটার তৈরি হলে যে পরিমাণ হিট প্রডিউস হয়, এক্ষেত্রে অ্যাসিড যেটাই হোক যতটুকুই লাগুক, বেস যেটাই হোক যতটুকুই প্রয়োজন পড়ুক। কথা কি বুঝতে পারছি? তাহলে ডেফিনেশনটা আমরা দেখি। হিট অফ নিউট্রালাইজেশন, দ্য অ্যামাউন্ট অফ হিট প্রডিউসড ইন নিউট্রালাইজেশন রিঅ্যাকশন between acid and base to form 1 mole of water at room temperature, that means 25 degrees centigrade temperature, is called heat of neutralization. যেমন এখানে দেখা যাচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং সোডিয়াম হাইড্রোক্সাইড এই দুটো রিঅ্যাক্ট করতেছে, এই দুটো রিঅ্যাক্ট করে সোডিয়াম ক্লোরাইড এবং ওয়াটার তৈরি হচ্ছে। এখানে আমরা দেখতে পাচ্ছি 1 মোল ওয়াটার তৈরি হচ্ছে, আর 1 মোল ওয়াটার তৈরির ক্ষেত্রে 57.34 কিলোজুল হিট প্রডিউস হচ্ছে। দ্যাট মিনস এটা যেহেতু হিট প্রডিউস হচ্ছে নেগেটিভ, এটাই হচ্ছে এই রিঅ্যাকশনের ক্ষেত্রে হিট অফ নিউট্রালাইজেশন। এখন আমরা আরেকটা কোশ্চেন দেখি, সেটা বলছে হিট অফ নিউট্রালাইজেশন অফ স্ট্রং অ্যাসিড অ্যান্ড স্ট্রং বেজ ইজ কনস্ট্যান্ট। তার মানে অ্যাসিডটা যদি স্ট্রং হয় এবং বেসটা যদি স্ট্রং হয় তাহলে হিট অফ নিউট্রালাইজেশন সবসময় কনস্ট্যান্ট হবে। তাহলে আমরা শুরু করি অ্যান্সার দিয়ে। তাহলে এটা অ্যান্সার কি হবে? আমরা দেখতে পাচ্ছি all strong acids and strong bases completely dissociates and 1 gram equivalent of all acids and all bases give equal number, that means 1 mole of hydrogen and hydroxyl ion for example. তার মানে যত স্ট্রং অ্যাসিড আছে বা স্ট্রং বেজ আছে আমরা জানি এরা কমপ্লিটলি পানিতে ডিজলভ হয়, তার মানে ডিসোসিয়েট হয়। 1 গ্রাম ইকুইভ্যালেন্ট যে অ্যাসিডই হোক বা 1 গ্রাম ইকুইভ্যালেন্ট যে বেজই হোক এটা সবসময় একই পরিমাণ, দ্যাট মিনস 1 মোল হাইড্রোজেন এবং 1 মোল হাইড্রোক্সিল আয়নই দিবে। আচ্ছা, যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি 1 গ্রাম ইকুইভ্যালেন্ট হাইড্রোক্লোরিক অ্যাসিড, এখান থেকে 1 মোল হাইড্রোজেন পাওয়া যাচ্ছে। 1 গ্রাম ইকুইভ্যালেন্ট সোডিয়াম হাইড্রোক্সাইড, এখান থেকে 1 মোল হাইড্রোক্সিল আয়ন আমরা পাচ্ছি।
আচ্ছা, এখানে আমরা একটা জিনিস আমাদের এক্সপ্লেন করা দরকার, 1 গ্রাম ইকুইভ্যালেন্ট বলতে আসলে কি বোঝায়। গ্রাম ইকুইভ্যালেন্ট বিষয়টা কি? গ্রাম ইকুইভ্যালেন্ট বলতে বোঝায় যতটুকু অ্যাসিড থেকে 1 মোল হাইড্রোজেন আয়ন পাচ্ছি, এটা হচ্ছে 1 গ্রাম ইকুইভ্যালেন্ট অফ অ্যাসিড। যেমন 1 মোল হাইড্রোক্লোরিক অ্যাসিড থেকে 1 মোল হাইড্রোজেন আয়ন পাচ্ছি, এটা হচ্ছে তার মানে 1 মোল হাইড্রোক্লোরিক অ্যাসিড হচ্ছে 1 গ্রাম ইকুইভ্যালেন্ট অফ হাইড্রোক্লোরিক অ্যাসিড। আবার 1 মোল সালফিউরিক অ্যাসিড থেকে কতটুকু হাইড্রোজেন পাবো? 1 মোল সালফিউরিক অ্যাসিড থেকে পাবো আমরা 2 মোল হাইড্রোজেন আয়ন। দ্যাট মিনস 1 মোল সালফিউরিক অ্যাসিড মানে হচ্ছে আমাদের 98 গ্রাম সালফিউরিক অ্যাসিড। 98 গ্রাম সালফিউরিক অ্যাসিড থেকে পাচ্ছি আমরা 2 মোল হাইড্রোজেন আয়ন। তার মানে হাফ মোল সালফিউরিক অ্যাসিড মানে 49 গ্রাম। 49 গ্রাম সালফিউরিক অ্যাসিড থেকে পাবো 1 মোল হাইড্রোজেন আয়ন। ঠিক একইভাবে 36.5 গ্রাম হাইড্রোক্লোরিক অ্যাসিড, তার মানে 1 মোল হাইড্রোক্লোরিক অ্যাসিড থেকে আমরা পাবো 1 মোল হাইড্রোজেন আয়ন। তার মানে 36.5 গ্রাম হাইড্রোক্লোরিক অ্যাসিড হবে 1 মোল 1 গ্রাম ইকুইভ্যালেন্ট হাইড্রোক্লোরিক অ্যাসিড। একইভাবে 1 মোল দ্যাট মিনস 40 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড থেকে 1 মোল হাইড্রোক্সিল আয়ন পাচ্ছি। তার মানে 40 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড হবে 1 গ্রাম ইকুইভ্যালেন্ট অফ বেস সোডিয়াম হাইড্রোক্সাইড। তার মানে যতটুকু অ্যাসিড, সেটা যে অ্যাসিডই হোক বা যতটুকু বেস থেকে 1 মোল হাইড্রোজেন আয়ন বা 1 মোল হাইড্রোক্সিল আয়ন পাচ্ছি, সেটা হচ্ছে ওই অ্যাসিড বা বেসের 1 গ্রাম ইকুইভ্যালেন্ট। আচ্ছা, তার মানে 1 গ্রাম ইকুইভ্যালেন্ট যে অ্যাসিড বা যে বেসই হোক, এটা থেকে সবসময় আমরা 1 মোল হাইড্রোজেন এবং 1 মোল হাইড্রোক্সিল আয়নই পাবো। তাহলে এখন এই হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং সোডিয়াম হাইড্রোক্সাইড এই দুটো যে রিঅ্যাক্ট করে, আমরা দেখতে পাচ্ছি হাইড্রোক্লোরিক অ্যাসিড তার মানে সোডিয়াম হাইড্রোজেন আয়ন এবং ক্লোরাইড আয়ন, সোডিয়াম হাইড্রোক্সাইড তার মানে সোডিয়াম আয়ন এবং হাইড্রোক্সিল আয়ন। তার মানে এটা হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড, এটা হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড। এই দুটো যদি রিঅ্যাক্ট করে তাহলে আমরা প্রডিউস করে সোডিয়াম ক্লোরাইড এবং ওয়াটার। আচ্ছা, সোডিয়াম ক্লোরাইড যেটা আমরা দেখতে পাচ্ছি, সোডিয়াম ক্লোরাইড একটা আয়নিক কম্পাউন্ড, আমরা আগে থেকেই জানি। আর আয়নিক কম্পাউন্ড সবসময় পানিতে ডিজলভ স্টেটেই থাকে। তার মানে এই ইকুয়েশন থেকে আমরা যেটা বুঝতে পারতেছি, সোডিয়াম আয়ন রিয়াকশনের পরে যেভাবে আয়নাইজড স্টেটে আছে, আগেও আয়নাইজড স্টেটে আছে। ক্লোরাইড আয়ন যে রিয়াকশনের পরে আয়নাইজড স্টেটে আছে, রিয়াকশনের আগেও আয়নাইজড স্টেটে আছে। তার মানে সোডিয়াম আয়ন এবং ক্লোরাইড আয়নের রিয়াকশনের আগে এবং পরে কোনো চেঞ্জ হয় নাই। চেঞ্জটা তাহলে কিসের হয়েছে? হাইড্রোজেন আয়ন এবং হাইড্রোক্সিল আয়ন এই দুইটা মিলে ওয়াটার তৈরি হচ্ছে। এটাই বেসিক্যালি এই রিয়াকশনের চেঞ্জ। তার মানে হিয়ার অ্যাকচুয়াল রিয়াকশন ইজ 1 মোল হাইড্রোজেন আয়ন এবং 1 মোল হাইড্রোক্সিল আয়ন দুইটা রিয়াক্ট করে 1 মোল ওয়াটার তৈরি হয়। এটাই বেসিক্যালি এই রিয়াকশনের চেঞ্জ। তাহলে সো হিট অফ নিউট্রালাইজেশন ইজ অ্যাকচুয়ালি হিট প্রডিউসড ইন দি রিয়াকশন অফ 1 মোল হাইড্রোজেন আয়ন and 1 mole hydroxyl ion to form 1 mole water, and its value is approximately minus 57.34 kilojoule. তার মানে হিট অফ নিউট্রালাইজেশন বলতে যেটা বোঝায় 1 মোল ওয়াটার তৈরি হয় 1 মোল হাইড্রোজেন এবং 1 মোল হাইড্রোক্সিল আয়ন থেকে, এবং 1 মোল ওয়াটার তৈরি হতে সবসময় আমাদের 57.34 কিলোজুল হিটই প্রডিউস হয়। তার মানে অ্যাসিড, স্ট্রং অ্যাসিড যেটাই হোক, স্ট্রং বেস যেটাই হোক, সবসময় 1 মোল হাইড্রোজেন আয়ন এবং 1 মোল হাইড্রোক্সিল আয়ন মিলে 1 মোল ওয়াটারে তৈরি হয়। আর 1 মোলে ওয়াটার তৈরি হতে গেলে আমাদের 57.34 কিলোজুল হিট প্রডিউস হয়। তাহলে এটা সব অ্যাসিড এবং বেজের ক্ষেত্রে এই কথা প্রযোজ্য। সেই জন্য দ্যাট ইজ ওয়াই ইটস ভ্যালু ইজ কনস্ট্যান্ট। এই জন্য আমরা বলতে পারি হিট অফ নিউট্রালাইজেশন অফ স্ট্রং অ্যাসিড অ্যান্ড স্ট্রং বেস ইজ কনস্ট্যান্ট। এরপরে কোশ্চেন হচ্ছে হিট অফ নিউট্রালাইজেশন অফ উইক অ্যাসিড অ্যান্ড উইক বেস ইজ লেস দেন দি কনস্ট্যান্ট ভ্যালু। তাহলে হিট অফ নিউট্রালাইজেশন উইক অ্যাসিড এবং উইক বেসের ক্ষেত্রে এটা সবসময় কনস্ট্যান্ট ভ্যালু যেটা 57.34 বা 3 কিলোজুল এটার থেকে কম হয়। আচ্ছা, কী জন্য এটা আমরা একটু এক্সপ্লেন করি। হিট অফ নিউট্রালাইজেশন অফ উইক অ্যাসিডস weak acids and weak bases are less than the constant value minus 57.3 kilojoule. আচ্ছা, এটা this is because weak acids and bases are weak electrolyte. weak acid এবং weak base এগুলো হচ্ছে weak electrolyte। যেহেতু এরা weak electrolyte, it means they ionize incompletely in aqueous solution। তার মানে অ্যাকোয়াস সলিউশন এরা কমপ্লিটলি আয়োনাইজড স্টেটে
থাকে না। সো এক্সট্রা এনার্জি মাস্ট বি ইউজড আপ টু কজ আয়নাইজেশন অফ দিস উইক ইলেকট্রোলাইট। তার মানে এই উইক অ্যাসিড এবং উইক বেস এগুলোকে কমপ্লিটলি আয়নাইজড করতে আমাদের বাহির থেকে হিট সাপ্লাই করতে হবে। যেহেতু বাহির থেকে হিট সাপ্লাই করতে হয়, সেক্ষেত্রে কি হবে আমরা দেখি। হিট অফ নিউট্রালাইজেশন, হাইড্রোজেন আয়ন আমরা দেখতে পাচ্ছি 1 মোল হাইড্রোজেন আয়ন 1 মোল হাইড্রোক্সিল আয়নের সাথে রিঅ্যাক্টরে 1 মোল ওয়াটার তৈরি করতেছে এবং হিট প্রডিউস হচ্ছে -57.3 কিলোজুল। এটাই হচ্ছে দ্য হিট অফ নিউট্রালাইজেশন ইজ -57.3 কিলোজুল। ফর উইক অ্যাসিড অ্যান্ড উইক বেস it will be obviously less than -57.3 কিলোজুল ডিউ টু হিট অফ আয়নাইজেশন। তার মানে এখানে যে হিটটা প্রডিউস হচ্ছে এই হিটের একটা অংশ উইক অ্যাসিড বা উইক বেসকে আয়নাইজ করতে ইউজ হয়ে যায়। সেই জন্য 57.3 কিলোজুল থেকে, দ্যাট মিনস কনস্ট্যান্ট ভ্যালু থেকে কিছু হিট কম তৈরি হয়। যেমন এখানে একটা এক্সাম্পল দেখতে পাচ্ছি। এক্সাম্পল, অ্যাসিটিক অ্যাসিড and sodium hydroxide reacts and produces sodium acetate and water. এক্ষেত্রে heat of neutralization is -55.2 kilojoule per mole। তার মানে হচ্ছে এখানে অ্যাসিটিক অ্যাসিড একটা উইক অ্যাসিড, সোডিয়াম হাইড্রোক্সাইড যদিও স্ট্রং বেস, যেহেতু একটা উইক অ্যাসিড সেই জন্য এই ক্ষেত্রে হিট অফ নিউট্রালাইজেশন কনস্ট্যান্ট ভ্যালু যেটা 57.3 কিলোজুল পার মোল তার থেকে কম তৈরি হয়েছে। এখন আমরা আর একটা কোশ্চেন দেখি, সেটা হচ্ছে হিট অফ নিউট্রালাইজেশন অফ হাইড্রোফ্লোরিক অ্যাসিড অ্যান্ড সোডিয়াম হাইড্রোক্সাইড ইজ -68.6 কিলোজুল, দ্যাট মিন্স মোর দেন -57.34 কিলোজুল। এক্সপ্লেইন। তার মানে নর্মাল যেটা স্বাভাবিকভাবে হিট অফ নিউট্রালাইজেশন 57.34 কিলোজুল, তার থেকে হাইড্রোফ্লোরিক অ্যাসিড এবং সোডিয়াম হাইড্রোক্সাইড যখন রিঅ্যাক্ট করে বেশি তৈরি হয়, যেটা 68 কিলোজুল। এখন এটার এক্সপ্লেনেশনকে আমরা দেখি। অ্যাজ হাইড্রোফ্লোরিক অ্যাসিড অ্যান্ড সোডিয়াম হাইড্রোক্সাইড আর স্ট্রং অ্যাসিড অ্যান্ড বেস, they will ionize completely in aqueous solution. Hence, 1 mole of hydrogen ion will neutralize 1 mole of hydroxyl ion, producing 1 mole of water, with the evolution of -57.34 kilojoule of heat. তার মানে এটা যেহেতু স্ট্রং অ্যাসিড, এটা স্ট্রং বেস, এটা কমপ্লিটলি নিউট্রালাইজ হবে এবং 1 মোল হাইড্রোজেন আয়ন এবং 1 মোল হাইড্রোক্সিল আয়ন মিলে 1 মোল ওয়াটার তৈরি হবে এবং এই ক্ষেত্রে -57.34 কিলোজুল হিটই তৈরি হবে। যেটা আমরা দেখতে পাচ্ছি, হাইড্রোফ্লোরিক অ্যাসিড কমপ্লিট আয়নাইজড হচ্ছে, 100% আয়নাইজড হচ্ছে, সোডিয়াম হাইড্রোক্সাইড কমপ্লিট আয়নাইজড হচ্ছে, তার মানে 100% আয়নাইজড হচ্ছে। তার মানে এখানে 1 মোল হাইড্রোজেন, 1 মোল অ্যাসিড থেকে 1 মোল হাইড্রোজেন, 1 মোল বেস থেকে 1 মোল হাইড্রোক্সিল আয়ন, 1 মোল হাইড্রোজেন 1 মোল হাইড্রোক্সিল আয়ন মানে 1 মোল ওয়াটার তৈরি হচ্ছে এবং এটা -57.3 কিলোজুল হিট প্রডিউস হচ্ছে। তাহলে এক্সট্রা হিটটা কি জন্য তৈরি হচ্ছে সেটা হচ্ছে দেখি। অ্যাজ ফ্লোরাইড আয়ন ইজ দ্য স্মলেস্ট নেগেটিভ আয়ন ইন দি সাইজ। তার মানে ফ্লোরাইড আয়ন যেহেতু সবচেয়ে ছোট, আমরা জানি পিরিয়ডিক টেবিলের সবার ডানে সবার উপরে ফ্লোরিন অবস্থিত, তার মানে ফ্লোরাইড আয়ন হচ্ছে সবচেয়ে ছোট একটা আয়ন। ইটস চার্জ ডেন্সিটি ইজ মোর, সো ইটস হাইড্রেশন এনার্জি ইজ ম্যাক্সিমাম। হ্যান্স এক্সেস হাইড্রেশন এনার্জি অ্যাবাউট কতটুকু -11.26 কিলোজুল of fluoride ion is added up to standard heat of neutralization value, that means with -57.3 kilojoule। তার মানে -57.3 কিলোজুলের সাথে ফ্লোরাইড আয়নের অতিরিক্ত হাইড্রেশন এনার্জি যেটা -11.26 কিলোজুল, এই দুটো অ্যাড হয়। As a result, the summation of heat energy becomes -68.6 kilojoule, more than -57.34 কিলোজুল। তার মানে আমরা এখানে বুঝতে পারতেছি হিট অফ নিউট্রালাইজেশন যেটা এটা ঠিকই আছে -57.3 কিলোজুল, অতিরিক্ত যে হিটটা আমাদের এখানে তৈরি হচ্ছে -11.26 কিলোজুল, এটা হচ্ছে মূলত ফ্লোরাইড আয়নের হিট অফ
হাইড্রেশন এনার্জি, এটা হচ্ছে হাইড্রেশন এনথালপি বা হাইড্রেশন এনার্জি, এটা অতিরিক্ত অ্যাড হচ্ছে। এই কারণে আমরা ওভারঅল যেটা হিট চেঞ্জ সেটা পাচ্ছি হচ্ছে -68.6 কিলোজুল। সো হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং সোডিয়াম হাইড্রোক্সাইড দুটো রিঅ্যাক্ট করে সোডিয়াম ক্লোরাইড এবং ওয়াটার তৈরি হয়। এক্ষেত্রে ডেল্টা এইচ হচ্ছে -68.6 কিলোজুল পার মোল। তার মানে আজকে আমরা শেষ পর্যায়ে চলে আসছি। হোমওয়ার্ক তাহলে কি আমরা দেখে ডিফাইন হিট অফ নিউট্রালাইজেশন। হিট অফ নিউট্রালাইজেশন কাকে বলে এটা আমরা একটা গুরুত্বপূর্ণ ডেফিনেশন মুখস্থ করব, তারপর লিখব। এরপরে আর একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন হচ্ছে ইম্পর্টেন্ট কোশ্চেন, হিট অফ নিউট্রালাইজেশন অফ স্ট্রং অ্যাসিড অ্যান্ড স্ট্রং বেজ ইজ কনস্ট্যান্ট, এক্সপ্লেইন। স্ট্রং অ্যাসিড এবং স্ট্রং বেজ হিট অফ নিউট্রালাইজেশন এটা সবসময় কনস্ট্যান্ট, এটা কেন সেটা ব্যাখ্যা করব। তাহলে আজকে এই পর্যন্তই, আমাদের এই চ্যাপ্টার মোটামুটি শেষ। ইনশাআল্লাহ পরে দেখা হবে। আল্লাহ হাফেজ।